মাইসেল পার্থপ্রতিম পাত্র ফ্রম বিবর্ধা সচ্চিদানন্দ বিদ্যাপীঠ। আমি নিউট্রিশন বিষয়ের শিক্ষক। আজকে ক্লাস 12-এ নিউট্রিশন বিষয়ের যে প্রথম অধ্যায় পরিপাক এবং শোষণ সেই সম্পর্কে কিছু আলোচনা করব। পরিপাক প্রথমেই বলি, তোমরা ক্লাস 11-ও পড়ে এসেছো বা আরও ক্লাস 9-10-ও একই জিনিস পড়ে এসেছো, সেটাই আরও ডিটেলসে ক্লাস 12-এ আছে। এবং প্রথমেই তোমাদের বলি যে পরিপাক তন্ত্র, সেখানে পরিপাক নালী আছে। সেই পরিপাক নালীর পরপর যে অংশগুলি আছে সেই অংশগুলি সম্পর্কে সেগুলি একবার রিমাইন্ড করে নেবো বা মনে করে নেবো। পরিপাক নালীর পরপর অংশগুলি কী কী? প্রথমে হচ্ছে মুখগহ্বর, তারপর গ্রাসনালী বা যেটা আমরা এসোফেগাস বলি, তারপর গলবিল বা ফ্যারিংস, তারপর হচ্ছে স্টোমাক, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, তারপর হচ্ছে বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন, এবং সবশেষে পায়ু বা এনাস। এই যে পরপর অংশগুলি বললাম, এখানে এগুলো ভালো করে শুনবে, যেহেতু আমাদের এখন কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ, এসিকিউ এবং লং কোশ্চেন। এই জায়গাগুলোতে থেকেও প্রচুর এমসিকিউ থাকে। যেমন প্রথমেই যে বললাম যে পরপর মুখগহ্বর, পরপর এই যে পরপর সিরিয়াল নামটাও একটা এসিকিউতে কোশ্চেন দেবে যে পরিপাক নালীর পরপর অংশগুলি উল্লেখ করো। তখন পরিষ্কার লিখতে হবে মুখগহ্বর, তারপর হচ্ছে এসোফেগাস, গলবিল, স্টোমাক বা পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র। এই ক্ষুদ্রান্তের আবার 3টি পার্ট, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই জায়গার উপরে এমসিকিউ থাকে অনেক সময়। ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম পরপর লিখতে হবে। এবং এছাড়া বৃহদন্ত্রের প্রথমে একটি ছোট্ট অংশ আছে, সেটা হচ্ছে সিকাম, এবং তারপর একটা কোলন। এই কোলনের আবার 3টে পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা ট্রান্সভার্স, একটা ডিসেন্ডিং। কোথায় একটা উপর দিকে দেখবে না যে পরিপাক নালী যে ছবিটা আমরা দেখেছি বইয়ে বা ছবিতে দেখবে যে বৃহদন্ত্রের যে নালী, তাতে দেখবে একদিকে বাঁ দিকে দেখবে একটা উপর দিকে নালীটা উঠছে, তারপর নালীটা পাশাপাশি যাচ্ছে, তারপর নালীটা নামছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপর ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন। তারপর আবার একটা ছোট্ট এস শেপের কোলন থাকে, সিগময়েড কোলন। তাহলে কোলনের আমার পরপর 4টে অংশের নাম বলতে পারতে হবে: অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। এবং এর পর হচ্ছে মলাশয় এবং পাইপ। বেশ, আজকে আমরা পরিপাক সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলি পরিপাক জিনিসটা কি? এক কথায় বলতে গেলে পরিপাক হচ্ছে আমরা যে জটিল খাদ্যবস্তু আছে সেই খাদ্যবস্তুটা সহজ সরল উপাদানে ভেঙে যাওয়া। এই ভেঙে যাওয়ার কাজটি কে করে না, আমাদের পরিপাক নালীতে আছে উৎসেচক। সেই উৎসেচক এই কাজটি করে। আমরা জানি যে উৎসেচকের কাজ হচ্ছে বিভিন্ন যে জটিল যৌগগুলো আছে, যেমন আমরা স্টার্চ বা শ্বেতসার বা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন। শ্বেতসার যেমন তৈরি হচ্ছে কি অনেকগুলি গ্লুকোজ অণু নিয়ে গঠিত, সেরকমভাবে প্রোটিন তৈরি হচ্ছে কি প্রচুর অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। অর্থাৎ এই যে অনেকগুলি গ্লুকোজ অণু, তারা কিন্তু একসাথে মালার মতো জুড়ে আছে বলতে কি, এখানে যে মালা তৈরিতে যেমন সুতোর একটা ভূমিকা আছে, সেই রকম গ্লুকোজ অণুতে যে সুতোর যে কাজটা করে সেটাকে আমরা বলি বন্ধনী। তা গ্লুকোজ অণু অনেকগুলি, তারা নিজেদের মধ্যে যে বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে বা যে বন্ধনী করে থাকে, সেই বন্ধনীটাকে ক্লিভেজ করা বা সেই বন্ধনীটাকে কেটে দেওয়ার কাজটাই হচ্ছে উৎসেচকের কাজ। যাই হোক, আজকে আমরা পরিপাক বলতে তাহলে আমরা প্রথমেই বলবো কি, যে জৈব রাসায়নিক ক্রিয়ায়, যেহেতু ঘটনাটি পরিপাক নালীতে ঘটে, যে জৈব রাসায়নিক ক্রিয়ায় আমাদের পরিপাক নালীতে বিভিন্ন উৎসেচকের প্রভাবে জটিল, অদ্রবণীয়, জটিল ও কঠিন খাদ্যবস্তু ভেঙে সরল, দ্রবণীয়, সরল ও শোষণ উপযোগী উপাদানে পরিণত হয়, তাকেই আমরা বলবো এক কথায় পরিপাক। আরেকবার বলি, যে জৈব রাসায়নিক ক্রিয়ায় আমাদের পরিপাক নালীতে অদ্রবণীয়, জটিল ও কঠিন খাদ্যবস্তু বিভিন্ন উৎসেচকের প্রভাবে ভেঙে গিয়ে সরল, দ্রবণীয়, সরল ও সরল অণুতে পরিণত হয়, যা অবশ্যই শোষণযোগ্য অণুতে পরিণত হয় বা শোষণযোগ্য উপাদানে পরিণত হয়, তাকে আমরা বলি পরিপাক। পরিপাকে প্রথমে আমরা আজকে আলোচনা করব কার্বোহাইড্রেটের পরিপাক। কার্বোহাইড্রেটের পরিপাক বা শর্করার পরিপাক।
শর্করার পরিপাক বলতে গেলে প্রথমে আমরা একটু জেনে নেওয়া দরকার। প্রথমে যেটা বলছিলাম শর্করা, শর্করা বলতে আমরা জটিল শর্করা বলতে আমরা বুঝি স্টার্চ বা শ্বেতসার, আবার এছাড়াও গ্লাইকোজেন যেটাকে আমরা আবার প্রাণীজ শ্বেতসার বলি। এই স্টার্চ বা গ্লাইকোজেন এর প্রচুর গ্লুকোজ অণু নিয়ে গঠিত। ক্লাস 11-এ তোমরা পড়ে এসেছো যে গ্লুকোজের গঠন বা দ্বিশর্করার গঠন বা ত্রিশর্করার গঠন তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো বা দেখে এসেছো। সেখানে দেখেছো যে গ্লুকোজ অণুগুলি নিজেদের মধ্যে একটি বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, সেই বন্ধনীকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, ক্লাস 12-এও পরীক্ষায় থাকবে গ্লাইকোসাইডিক বন্ধনী বলতে কী বোঝো। তখন বলতে হবে যে দ্বিশর্করা বা বহু শর্করাতে গ্লুকোজের অণুগুলি বা একক শর্করার অণুগুলি যে বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে সেই বন্ধনীকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। তাহলে কার্বোহাইড্রেটের পরিপাকে প্রথমে আমরা বলবো কি না, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হিসেবে আমরা কি গ্রহণ করি। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বলতে আমরা খাদ্যের মাধ্যমে প্রধানত আমরা গ্রহণ করি স্টার্চ বা শ্বেতসার, গ্লাইকোজেন, এছাড়াও মল্টোজ, ল্যাকটোজ গ্রহণ করি, দুগ্ধ শর্করা, এছাড়াও সুক্রোজ গ্রহণ করি। অর্থাৎ আমরা এই কার্বোহাইড্রেটের পরিপাক বলতে এই যে উপাদানগুলো বললাম যে স্টার্চ, গ্লাইকোজেন, ল্যাকটোজ, সুক্রোজ, মল্টোজ, এইগুলির পরিপাকই হলো কার্বোহাইড্রেটের পরিপাক। তা কার্বোহাইড্রেটের পরিপাক আমাদের শুরু হয় কোথায়? মুখবিবরে শুরু হয়। কার্বোহাইড্রেট পরিপাক শুরু হয় মুখবিবরে। মুখবিবরে কার্বোহাইড্রেটের পরিপাক। মুখবিবরে কার্বোহাইড্রেটের পরিপাক আমরা জানি মুখবিবরে থাকে লালা গ্রন্থি থাকে। কজোড়া লালা গ্রন্থি থাকে না, 3 জোড়া লালা গ্রন্থি থাকে। এক জোড়া হলো প্যারোটিড গ্রন্থি, এক জোড়া সাব ম্যান্ডিবুলার বা সাব ম্যাক্সিলারি এবং এক জোড়া হচ্ছে সাব লিঙ্গুয়াল। আবার বলি, এক জোড়া প্যারোটিড গ্রন্থি, এক জোড়া সাব ম্যান্ডিবুলার বা সাব ম্যাক্সিলারি এবং এক জোড়া হচ্ছে সাব লিঙ্গুয়াল। এই 3 জোড়া লালা গ্রন্থি থেকে লালার রস খরিত হয় বা ইংরেজিতে যেটাকে বলা হয় স্যালাইভা। এই ইংরেজি টার্মগুলো অবশ্যই জানতে হবে। পরীক্ষায় থাকতে পারে লালা রস না বলে পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে স্যালাইভা কি। সহজ জিনিস যে স্যালাইভা মানেই যে লালা রস, তাই ইংরেজি টার্মগুলো জানতে হবে। তাই এই লালা রসের মধ্যে থাকে উৎসেচক, একটি বিশেষ কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক বা শর্করা ভঙ্গক উৎসেচক থাকে, তাকে বলা হয় অ্যামাইলেজ। এবং এইটা লালা রসে থাকে বলে একে বলা হয় লালা রসের অ্যামাইলেজ বা ইংরেজিতে আমরা বলি স্যালিভারি অ্যামাইলেজ। এর একটা আলাদা নামও আছে বা বলা হয় টায়ালিন। তার লালা রসে থাকে যে উৎসেচক, শর্করা ভঙ্গক যে উৎসেচক থাকে তাকে বলা হয় টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ বা আমরা বলতে পারি লালা রসের অ্যামাইলেজ। এই লালা রসের অ্যামাইলেজ কার্বোহাইড্রেটের উপর কীভাবে ক্রিয়া করে না, কার্বোহাইড্রেটের উপরে লালা রস যে উৎসেচক থাকে অ্যামাইলেজ, সেই অ্যামাইলেজ নিম্নলিখিতভাবে ক্রিয়া করে বলে আমরা পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারি। তার প্রথমে হেডিং করবো মুখবিবরে কার্বোহাইড্রেটের পরিপাক। তারপর মুখবিবরে লালা রসে উপস্থিত যে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ থাকে সে কিভাবে জটিল যৌগকে আস্তে আস্তে সরল যৌগে পরিণত করে তার স্টেপগুলো আমরা অ্যারো চিহ্ন দিয়ে পরপর লিখে সহজেই বোঝাতে পারি। যেমন মুখে থাকে কি সেদ্ধ শ্বেতসার, সেদ্ধ স্টার্চ বা সেদ্ধ শ্বেতসার। সেদ্ধ শ্বেতসারকে কি করে, লালা রসে যে অ্যামাইলেজ থাকে বা স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, সেদ্ধ শ্বেতসারকে পাচিত করে তৈরি করে সেদ্ধ শ্বেতসারকে প্রথমে দ্রবণীয় শ্বেতসারে পরিণত করে। এই দ্রবণীয় শ্বেতসারের উপর টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ ক্রিয়া করে একে তৈরি করে এরিথ্রোডেক্সট্রিন প্লাস মল্টোজ। দ্রবণীয় শ্বেতসারকে ভেঙে তৈরি করে এরিথ্রোডেক্সট্রিন প্লাস মল্টোজ। অর্থাৎ শ্বেতসারের মধ্যে আছে কি প্রচুর গ্লুকোজ অণু, অনেক গ্লুকোজ অণু নিয়ে গঠিত হচ্ছে শ্বেতসার। সেই শ্বেতসার থেকে 2 অণু গ্লুকোজ অণু, এক অণু মল্টোজ, ক অণু গ্লুকোজ নিয়ে তৈরি না 2 অণু। ক্লাস 11 বা আগে তোমরা জেনেছো যে মল্টোজকে ভাঙলে আমরা পাই গ্লুকোজ প্লাস গ্লুকোজ। 2 অণু গ্লুকোজ নিয়ে তৈরি হয় এক অণু মল্টোজ।
অর্থাৎ শ্বেতসার থেকে 2 অণু গ্লুকোজ বেরিয়ে গেল, বাকিটা পড়ে রইল, তার নাম হলো এরিথ্রোডেক্সট্রিন। এই এরিথ্রোডেক্সট্রিনের উপর আবার টায়ালিন ক্রিয়া করে, উৎপন্ন করে অ্যাক্রোডেক্সট্রিন। প্লাস মল্টোজ। অর্থাৎ প্রতি ধাপে ধাপে এক অণু করে মল্টোজ নির্গত হয়ে যাচ্ছে। অ্যাক্রোডেক্সট্রিনের উপর আবার ক্রিয়া করে, অ্যাক্রোডেক্সট্রিনকে পরিণত করে আলফা লিপিড ডেক্সট্রিন, প্লাস আইসোমল্টোজ, সরি বাংলায় লিখি, আইসোমল্টোজ প্লাস মল্টোজ। এছাড়াও মল্টোট্রায়োজ উৎপন্ন করে। অর্থাৎ সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে টায়ালিন, একে প্রথমে দ্রবণীয় শ্বেতসারের মধ্যে করে, এখানে মাঝে লিখব টায়ালিন। পরীক্ষার খাতাতে তোমরা কখনোই লাল কালি ব্যবহার করবে না, এখানে অন্য কালার ব্যবহার করতে পারো, বা ব্লু, ব্ল্যাক, ভায়োলেট কালার ব্যবহার করতে পারো। বেশ করে উৎসেচকগুলি বোঝাবার জন্য আলাদা কালার ব্যবহার করবে, সুবিধা হবে। সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে দ্রবণীয় শ্বেতসার হলো, দ্রবণীয় শ্বেতসার থেকে এরিথ্রোডেক্সিন প্লাস মল্টোজ, প্রতি ক্ষেত্রে লিখব টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ। এছাড়াও মুখবিবরে লালারসে থাকে খুব অল্প পরিমাণে মল্টেজ উৎসেচক। উৎসেচকের নাম আরেকবার বলি, মল্টেজ। মল্টেজ উৎসেচক কি করে? মল্টেজ উৎসেচক মল্টোজকে মল্টোজকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। মল্টেজ মাঝে লিখবো মল্টেজ, যদিও খুবই সামান্য পরিমাণে থাকে তাই এটা না লিখলেও অসুবিধা নেই। উৎসেচকের নাম হচ্ছে মল্টেজ। একটা জিনিস বলে রাখি, এখানে আমরা এর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বিভিন্ন পরিপাকের ক্ষেত্রে বিভিন্ন উৎসেচক পাবো, সেখানে কিন্তু উৎসেচকগুলির নাম শেষে সবসময় এজ হবে। এখানে দেখো উৎসেচকের নাম হচ্ছে মল্টেজ, কিন্তু শর্করার নাম হচ্ছে মল্টোজ। এখানে যদি একটি আকার দিয়ে দেওয়া হয়, অর্থাৎ একারটা যদি ওকার আবার হয়ে যায়, তাহলে এটা কিন্তু আর উৎসেচক থাকবে না, এটা হয়ে যাবে শর্করা। তাই মল্টোজ আর মল্টেজ টোটাল দুটো আলাদা জিনিস। বিভিন্ন ক্ষেত্রে এটা লক্ষ্য রাখবে বা খেয়াল রাখবে যাতে এই ভুল না হয়ে যায়। কারণ তোমরা জানো অল এনজাইমস আর প্রোটিন, অর্থাৎ সকল উৎসেচকই হচ্ছে প্রোটিন ধর্মী, কিন্তু এখানে মল্টোজ হচ্ছে একটি শর্করা, দ্বিশর্করা, কিন্তু মল্টেজ এটা একটি প্রোটিন উৎসেচক, কিন্তু এটা একটি প্রোটিন। এরপরে এখানে আমরা শেষ হলো মুখবিবরে কার্বোহাইড্রেটের পরিপাক হলো। এক্ষেত্রে বলে রাখি যে মুখবিবরে আমরা দীর্ঘক্ষণ ধরে খাবার চিবিয়ে খাই না, বা খাদ্যদ্রব্য বেশিক্ষণ মুখবিবরে থাকেও না। তাই মুখবিবরে টায়ালিনের ক্রিয়া, টায়ালিনের ক্ষমতা বা টায়ালিন এতদূর কাজ করতে পারলেও মুখবিবরে প্রকৃতপক্ষে এতদূর কাজ সম্ভব হয় না। হয়তো কিছুটা পর্যন্ত স্টেপ হয়, তারপরে খাবারটা চলে যায় মুখবিবরের পরে যে পরিপাক নালীর অংশ স্টোমাক বা পাকস্থলী। অর্থাৎ এরপর দেখব পাকস্থলীতে কি হয়। পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক না, পাকস্থলীতে আমরা জানি যে পাকস্থলীতে যে পাকরস, সেই পাকরসে HCl থাকে, HCl ক্ষরিত হয়, তার জন্য ওখানে খাদ্যদ্রব্য একটা অ্যাসিডিক মিডিয়া হয়ে যায়, এবং এখানে কোনো শর্করা ভঙ্গক বা কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক থাকে না। অর্থাৎ
পাকস্থলীতে কার্বোহাইড্রেট বা শর্করা ভঙ্গক উৎসেচক না থাকায় পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক হয় না। তবে এখানে ছোট্ট একটা কিন্তু আছে বা তবে আছে, সেটা এবং উল্লেখ করতে হবে যে পাকস্থলীতে আছে HCl। HCl খাদ্যদ্রব্যকে পাচিত করতে না পারলেও HCl কিন্তু দ্বিশর্করা সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করতে পারে। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ করতে পারে HCl। সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে, অর্থাৎ সুক্রোজ ভেঙে গেলে কি হবে না, সুক্রোজ যা যা নিয়ে তৈরি তাই হবে। সুক্রোজ কি নিয়ে তৈরি না, সুক্রোজ একটি দ্বিশর্করা, অর্থাৎ সুক্রোজ দুটি একক শর্করা নিয়ে তৈরি। কি কি একক শর্করা না, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। সুক্রোজ ভাঙলে বেরোয় গ্লুকোজ, এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ এই কাজটি কে করবে না, HCl। এই কাজটি করবে HCl। HCl কোনো এনজাইম বা উৎসেচক নয়, HCl একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে ঘটনাটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ ঘটে। পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক, এক্ষেত্রে আমরা বলবো কি না, পাকস্থলীতে কার্বোহাইড্রেট বা শর্করা ভঙ্গ কোনো প্রকার উৎসেচক না থাকায় পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক হয় না। তবে পাকস্থলীতে উপস্থিত HCl সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন করে। নেক্সট, পাকস্থলীর পরের অংশের নাম, পরিপাক নালীর পরের অংশটির নাম ক্ষুদ্রান্ত। তাহলে আমরা লিখব ক্ষুদ্রান্তে কি হয়, অর্থাৎ লিখব ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেটের পরিপাক। ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেটের পরিপাক। আমরা জানি যে ক্ষুদ্রান্তে 3 রকম রস এসে মিশ্রিত হয়। একটা হচ্ছে অগ্নাশয় থেকে রস, অগ্নাশয় গ্রন্থি, সেই অগ্নাশয় গ্রন্থি থেকে নিঃসৃত রস ক্ষুদ্রান্তে এসে পড়ে। আবার যকৃৎ থেকে নিঃসৃত, যকৃৎতে উৎপন্ন পিত্তরস, সেটা পিত্তথলিতে জমা থাকে, সেই পিত্তথলি থেকে পিত্তরস ক্ষুদ্রান্তে এসে পড়ে। আবার ক্ষুদ্রান্তে ছোট ছোট অনেক গ্রন্থি আছে, সেখান থেকেও অনেক রস নিঃসৃত হয়, অর্থাৎ সেটাকে বলা হয় আন্তরিক রস। অর্থাৎ ক্ষুদ্রান্তে 3 ধরনের রস এসে মিশ্রিত হয়। 1 নম্বর হচ্ছে অগ্নাশয় রস, 2 নম্বর হচ্ছে পিত্তরস, 3 নম্বর হচ্ছে আন্তরিক রস। ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেটের পরিপাক বলতে 3টি রসেরই ভূমিকা আমরা লিখব। প্রথমত বলবো পিত্তরস। পিত্তরসে কোনো কার্বোহাইড্রেট বা শর্করা ভঙ্গক উৎসেচক থাকে না, তাই কার্বোহাইড্রেট পরিপাকে পিত্তরসের কোনো ভূমিকা নেই। না থাকলেও আমরা কিন্তু লিখে দেবো, হেডিং করে লিখবো, এর আন্ডার সাব হেডিং করবো পিত্তরসের ভূমিকা। লিখব পিত্তরসে কোনো শর্করা ভঙ্গক উৎসেচক নেই, তাই পিত্তরসের কোনো ভূমিকা এখানে নেই। এটা এই কারণে এখানে উল্লেখ করবো। এরপরে আমরা করবো কার্বোহাইড্রেট পরিপাক, তারপর করবো প্রোটিনের পরিপাক, তারপরে করবো ফ্যাটের পরিপাক। তাই প্রোটিন বা ফ্যাটের পরিপাক লেখার সময় ঠিক আমরা একই ধরনের স্টেপ করবো, একই ধরনের পদ্ধতিভাবে পড়বো। সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে ফ্যাট পরিপাকের ক্ষেত্রে পিত্তরসের ভূমিকা আছে, তখন সেটা উল্লেখ করতে হবে। তাই পরপর স্টেপগুলো যাতে ভুলে না যায়, তাই পিত্তরসের ভূমিকাটাও এখানে আমরা লিখবো যে পিত্তরসের কোনো ভূমিকা নেই। এটা যদি আমরা বাদও দিই কোনো অসুবিধা নেই। এরপর করবো অগ্নাশয় রসের ভূমিকা। অগ্নাশয় রসের ভূমিকা। অগ্নাশয়ের ইংরেজি নামকে বলা হয় প্যানক্রিয়াস, জানতে হবে। অগ্নাশয়কে বলা হয় প্যানক্রিয়াস। অগ্নাশয়কে বলা হয় মিশ্রগ্রন্থি বলা হয়। কেন বলা হয় না, অগ্নাশয় আমরা জানি, এক্ষেত্রে বলে রাখি আলাদাভাবে প্রশ্ন থাকে অগ্নাশয়ের উপরে, যে অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। আমরা জানি যে কিছু কিছু গ্রন্থি আছে যে গ্রন্থি থেকে নিশ্চিত রস কোনো নালী দ্বারা বাহিত হয় না, সরাসরি রক্তে মেশে এবং সেই তার ভূমিকাও দূরবর্তী জায়গায় নিজে কাছে নয়, অর্থাৎ সেটাকে আমরা বলি হরমোন। তাই অগ্নাশয় রসের ভূমিকা হরমোন। অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয় হরমোনও খরিত হয়, আবার অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয় উৎসেচকও। তাই অগ্নাশয় গ্রন্থি ওনাল গ্রন্থি এবং বা ওনাল গ্রন্থি ও সোনাল গ্রন্থি, বা আমরা বলতে পারি এন্ডোক্রিন গ্ল্যান্ড এবং এক্সোক্রিন গ্ল্যান্ড, বা আমরা বলতে পারি অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি উভয় হিসাবেই কাজ করে। তাহলে অগ্নাশয় গ্রন্থিকে মিশ্রগ্রন্থি কেন বলা হয়, আবার বলি, অগ্নাশয় গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে।
আবার ভালো করে লিখবো কীরকম, অগ্নাশয় গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে বিভিন্ন হরমোন উৎপন্ন করে, আবার অগ্নাশয় গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে উৎসেচক উৎপন্ন করে, উৎসেচক খরিত করে, তাই অগ্নাশয় গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। তাহলে আমাদের এখানে হরমোনের ব্যাপারটা নেই। উৎসেচক অগ্নাশয় রসে থাকে, অগ্নাশয় রসে থাকে এক ধরনের শর্করা ভঙ্গক উৎসেচক, নাম হচ্ছে অ্যামাইলেজ। আমরা স্যালাইভাতেও দেখেছিলাম, লালা রসেও দেখেছিলাম ছিল অ্যামাইলেজ, এখানেও অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ কিন্তু এই অ্যামাইলেজ দুটো অ্যামাইলেজই হচ্ছে আলফা প্রকৃতির, এই দুটো অ্যামাইলেজই হচ্ছে আলফা অ্যামাইলেজ। ওখানে বলছিলাম স্যালিভারি অ্যামাইলেজ, এখানে যেহেতু অগ্নাশয় থেকে নিঃক্ষরিত হচ্ছে তাই আমরা বলবো অগ্নাশয়ের অ্যামাইলেজ, বা যে জন্য বললাম ইংরেজিটা আমরা জানা দরকার তাই বলবো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াস থেকে খরিত উৎপন্ন হচ্ছে তাই বলবো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কীভাবে কাজ করে এক্ষেত্রে বলে রাখি, কার্বোহাইড্রেটের মুখবিবরে পরিপাকে যে স্যালিভারি অ্যামাইলেজ, সেখানে স্যালিভারি অ্যামাইলেজ কেবলমাত্র সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে, কিন্তু প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সেদ্ধ ও অসেদ্ধ উভয় প্রকার শ্বেতসারের উপরে ক্রিয়া করে। সেদ্ধ ও অসেদ্ধ, সেদ্ধ ও অসেদ্ধ শ্বেতসার, এই লাইনটির উপর এমসিকিউ থাকতে পারে। সেদ্ধ ও অসেদ্ধ শ্বেতসার উপর ক্রিয়া করে কি করবে, ঠিক একই রকম। প্রথমে দ্রবণীয় শ্বেতসার, দ্রবণীয় শ্বেতসারের পর এরিথ্রোডেক্সিন, প্লাস মল্টোজ, এরিথ্রোডেক্সিন আবার ভেঙে তৈরি করে অ্যাক্রোডেক্সিন, প্লাস মল্টোজ, অ্যাক্রোডেক্সিন থেকে আবার তৈরি হয় মল্টোজ, আইসোমল্টোজ, প্লাস আলফা লিমিট ডেক্সট্রিন বা আলফা সিমিটোডেক্সিনও বলা হয়। এক্ষেত্রেও প্রতি জায়গায় উৎসেচকের নাম লিখবো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ প্রতি ক্ষেত্রে উৎসেচকের নাম লিখব। এছাড়াও প্যানক্রিয়াসে থাকে মল্টেজ, বিশর্করা ভঙ্গক উৎসেচক মল্টেজ থাকে। সেই মল্টেজ কি করে, মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। গ্লুকোজে পরিণত, মল্টোজকে দুঅণু গ্লুকোজে পরিণত করে। এরপর রইল কি, এক্ষেত্রে বলে রাখি আমরা তাহলে এমাইলেজ উৎসেচক পেয়েছি কোথায় কোথায়, একটা হচ্ছে প্যানক্রিয়াস, একটা হচ্ছে স্যালাইভা বা লালা রসে বা লালা গ্রন্থি দিকে। এই যে এমাইলেজ, এই দুটো এমাইলেজই কিন্তু প্রকৃতি হচ্ছে আলফা এমাইলেজ প্রকৃতি, আলফা এমাইলেজ। এই দুটোকেই আমরা বলতে পারি আলফা এমাইলেজ। এখন আমরা বলতে পারি সেদ্ধ শ্বেতসার বা অসেদ্ধ বা শ্বেতসার বা স্টার্চ, একে আমরা পাচিত করতে পারি বা পরিপাক করতে পারি, কিন্তু আমরা সেলুলোজকে কিন্তু আমরা পাচিত করতে পারি না। কিন্তু সেলুলোজকে পাচিত কারা করতে পারে, যাদের রুমিনেন্ট স্টোমাক আছে, বিশেষ করে গরু, ছাগল, এরা সেলুলোজকে পাচিত করতে পারে। কেন পারে, ওদের পরিপাক নালীতে আছে বিটা অ্যামাইলেজ, ওদের পরিপাক নালীতে আছে বিটা অ্যামাইলেজ। এই বিটা অ্যামাইলেজ আমাদের পরিপাক নালীতে নেই। তাহলে যদি পরীক্ষায় থাকে তাহলে কিভাবে লিখবো, না আমাদের পরিপাক নালীতে বিটা অ্যামাইলেজ উৎসেচক নেই, তাই আমরা সেলুলোজকে পাচিত করতে পারি না। এখানে বলে রাখি আমাদের যে এখানে সেলুলোজ এবং শ্বেতসার দুটোই কিন্তু প্রচুর পরিমাণ অনেক গ্লুকোজ অণু নিয়ে তৈরি, দুটোই গ্লুকোজের বহু শর্করা উদাহরণ। কিন্তু
শ্বেতসারের ক্ষেত্রে যে গ্লাইকোসাইডিক বন্ধনী বললাম প্রথমে, গ্লুকোজ অণুর মধ্যে যে বন্ধনী তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। শ্বেতসার বা গ্লাইকোজেনের ক্ষেত্রে যে গ্লাইকোসাইডিক বন্ধনী থাকে তার প্রকৃতি হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধনী। আবার বলি, সেখানে গ্লাইকোসাইডিক বন্ধনীটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধনী। কিন্তু সেলুলোজের ক্ষেত্রে যে গ্লাইকোসাইডিক বন্ধনী সেটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধনী। তাই বিটা গ্লাইকোসাইডিক বন্ধনীকে ক্লিভেজ করতে পারে বা কাটতে পারে সেই উৎসেচকটা হচ্ছে বিটা অ্যামাইলেজ। কিন্তু আলফা বন্ধনীকে কাটতে পারবে সেই উৎসেচকের নাম আলফা অ্যামাইলেজ। যাই হোক, এক কথায় বলি, আমাদের পরিপাক নালীতে বিটা অ্যামাইলেজ উৎসেচক নেই, তাই আমরা সেলুলোজকে পাচিত করতে পারি না। এরপর চলে আসো অগ্নাশয় রস। আরেকটি রস ছিল ক্ষুদ্রান্তে, সেটা হচ্ছে আন্তরিক রস। আন্তরিক রসের ভূমিকা আরেকটা বলি, এটা বারবার খেয়াল রাখবে, স্যালিভারি অ্যামাইলেজ কেবলমাত্র সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করতে পারে, কিন্তু প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সেদ্ধ ও অসেদ্ধ উভয় প্রকারের উপর ক্রিয়া করে। এরপর হলো আন্তরিক রসের ভূমিকা। আন্তরিক রসের ভূমিকা কি না, আন্তরিক রসেও প্রচুর উৎসেচক থাকে। সে কি কি উৎসেচক? প্রথমত থাকে এখানেও অ্যামাইলেজ উৎসেচক থাকে। এখানে অ্যামাইলেজটাকে বলা হয় আন্তরিক অ্যামাইলেজ। যেহেতু আন্তরিক রসে আছে তাই নামটা হচ্ছে আন্তরিক অ্যামাইলেজ, বা বলতে পারি ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। কারণ ইন্টেস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত, তাই সেখান থেকে নামটা হচ্ছে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। এই ইন্টেস্টিনাল অ্যামাইলেজও শ্বেতসারকে ভেঙে মল্টোজ, আইসোমল্টোজ ইত্যাদি উৎপন্ন করতে পারে। তাই এক কথায় আমরা যদি লিখি এইভাবেই লিখে দিতে পারি, শ্বেতসার থেকে মল্টোজ উৎপন্ন করে উৎসেচকের নাম ইন্টেস্টিনাল অ্যামাইলেজ বা আন্তরিক অ্যামাইলেজ। এছাড়াও আন্তরিক রসে দ্বিশর্করা এবং ত্রিশর্করা ইত্যাদি শর্করাগুলোকে ভাঙার জন্য উৎসেচক থাকে। সেই উৎসেচকগুলি হলো মল্টেজ। এক নম্বর থাকে মল্টেজ। সে মল্টেজ কি করে? মল্টোজকে ভেঙে দেয়। মল্টোজকে ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ। কে করবে কাইরা? মল্টেজ। এছাড়া আর কি থাকে? সুক্রেজ থাকে। সুক্রেজ কাকে ভাঙবে? সুক্রোজকে। কি তৈরি হবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এই কাজটা করবে কে? সুক্রেজ। এখানে লক্ষ্য করো, এই উৎসেচকের নাম সুক্রেজ, উৎসেচকের নাম মল্টেজ, উৎসেচকের নাম অ্যামাইলেজ। এগুলো একটাও যেন ওকার নাম হয়ে যায়। অ্যামাইলোজ শর্করা হয়ে যাবে, মল্টোজ শর্করা হয়ে যাবে, সুক্রেজ সুক্রোজ হয়ে গেলে শর্করা হয়ে যাবে। তাই উৎসেচক লেখার সময় অবশ্যই শেষে এস থাকবে, ইংরেজিতে ASE। এছাড়াও থাকে আর কি? আইসোমল্টেজ থাকে। আইসোমল্টোজ ভেঙে তৈরি করবে কি? গ্লুকোজ উৎপন্ন হয়। কাজটা কে করবে? আইসোমল্টেজ। এছাড়া থাকে ল্যাকটেজ থাকে। ল্যাকটেজ কি করবে? ল্যাকটোজকে ভেঙে দেবে। ল্যাকটোজকে ভেঙে কি পাবো? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। এছাড়া থাকে আলফা লিমিট ডেক্সট্রিনেজ। আলফা লিমিটকে আমরা আলফা সীমিতও লিখতে পারি।
আলফা লিমিট ডেক্সট্রিনেজ, এছাড়াও থাকে মল্টোট্রায়েজ, তখন আমরা লিখবো মল্টোট্রায়োজ, ভেঙে তৈরি হবে গ্লুকোজ, উৎসেচকের নাম হবে মল্টোট্রায়েজ। অর্থাৎ আন্তিক রসে যে উৎসেচকগুলি থাকে পরপর উল্লেখ করতে হবে। প্রথমত থাকে অ্যামাইলেজ, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, তারপর থাকে মল্টোজ, মল্টোজকে ভাঙার জন্য থাকে মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, আইসোমল্টেজ, আলফা লিমিট ডেক্সট্রিনেজ, এছাড়াও মল্টোট্রায়েজ। তাহলে এটা হলো কার্বোহাইড্রেটের পরিপাক। আরেকবার প্রথম থেকে রিপিট করি। কার্বোহাইড্রেটের পরিপাকে প্রথমেই বলবো পরিপাক, প্রথমেই কার্বোহাইড্রেট পরিপাকে প্রথমেই বলবো আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হিসাবে আমরা কি গ্রহণ করি সেটা দু লাইন উল্লেখ করবো। কীরকম না, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হিসেবে আমরা প্রধানত শ্বেতসার, গ্লাইকোজেন, গ্লুকোজ, মল্টোজ, ল্যাকটোজ ইত্যাদি গ্রহণ করি। এরপর হেডিং করব কার্বোহাইড্রেটের মুখবিবরে কার্বোহাইড্রেটের পরিপাক উল্লেখ করবো। ওখানে মুখবিবরে কার্বোহাইড্রেটের ভঙ্গক উৎসেচক স্যালিভারি অ্যামাইলেজ থাকে, ইহা নিম্নলিখিতভাবে ক্রিয়া করে। তারপর অ্যারো দিয়ে আমরা পরপর উল্লেখ করবো। কীরকম না, সেদ্ধ শ্বেতসারকে ভেঙে পরে সেদ্ধ শ্বেতসারকে প্রথমে দ্রবণীয় শ্বেতসারে পরিণত করে, তারপর সেই দ্রবণীয় শ্বেতসার থেকে তৈরি হয় এরিথ্রোডেক্সিন, তারপর এরিথ্রোডেক্সিনের পর অ্যাক্টোডেক্সিন, তারপর মল্টোজ, আইসোমল্টোজ, আলফা লিমিট ডেক্সট্রিন। এরপর চলে আসবো পাকস্থলিত পরিপাক। পাকস্থলিত পরিপাকের ক্ষেত্রে উল্লেখ করব যে পাকস্থলিতে শর্করা ভঙ্গক উৎসেচক না থাকলেও সেখানে HCl আছে। সেই HCl সুক্রোজের আদ্র বিলোচন ঘটায় এবং গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন করে, কিন্তু এখানে কার্বোহাইড্রেটের কোনো পরিপাক হয় না। তারপরে কি না, তারপরে লিখব ক্ষুদ্রান্তে পরিপাক। ক্ষুদ্রান্তে পরিপাকে ক্ষুদ্রান্তে 3 ধরনের রস আছে, তাই 3টি রসেরই ভূমিকা হিসাবে লিখব। প্রথমে লিখব পিত্তরসের ভূমিকা, লিখব পিত্তরসে কোনো কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক থাকে না, তাই এখানে কার্বোহাইড্রেটের পরিপাকে কোনো ভূমিকা নেই। তারপর হেডিং করব অগ্নাশয় রসের ভূমিকা। লিখব অগ্নাশয় রসে থাকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সেদ্ধ অসেদ্ধ শ্বেতসারকে প্রথমে দ্রবণীয় শ্বেতসার এবং তাকে আবার এরিথ্রোডেক্সিন, তারপর অ্যাক্টোডেক্সিন, তারপর অ্যাক্টোডেক্সিনকে ভেঙে মল্টোজ, আইসোমল্টোজ, আলফা লিমিট ডেক্সট্রিন উৎপন্ন করে। তারপর করব আন্তিক রসের ভূমিকা। আন্তিক রসে লিখব আন্তিক রসেও থাকে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ শ্বেতসারকে ঠিক আগের মতোই মল্টোজে পরিণত করে। এছাড়া থাকে মল্টোজকে, সুক্রোজকে, আইসোমল্টোজকে, ল্যাকটোজকে, আলফা লিমিট ডেক্সিনকে ভেঙে আলটিমেটলি সব একক শর্করা তৈরি করে। অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ততে যে শর্করা শোষণ বলতে আমরা শোষণ হয় একক শর্করা রূপে শোষণ হয়, অর্থাৎ জটিল যৌগ যেটা শ্বেতসার ছিল সেই জটিল যৌগ ভেঙে শোষণ উপযোগী একক শর্করায় পরিণত হয়ে গেল, অর্থাৎ পরিপাক ক্রিয়া সম্পূর্ণ হলো। এক্ষেত্রে আরও কিছু ছোটো ছোটো পয়েন্ট থাকে, যেমন বিটা অ্যামাইলেজে যা আমরা সেলুলোজকে পাচিত করতে পারি না কেন সেটা বলতে পারবো। এছাড়াও আমরা বলতে পারবো যে অ্যামাইনোলাইটিক উৎসেচক বলতে কি বোঝো, নামটা থেকে বোঝা যাচ্ছে লাইটিক মানে কি, লাইসিস মানে ধ্বংস, ভাঙা, অর্থাৎ অ্যামাইলোজকে যে ভাঙতে পারে অর্থাৎ শর্করা ভাঙক উৎসেচক। অ্যামাইলোজ মানে কি, শর্করা। অ্যামাইলোজ কি না, তোমরা ক্লাস 11-এ পড়েছো যে স্টার্চের গঠনে দুটো অংশ আমরা দেখতে পাই, একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। সেই অ্যামাইলোজকে যে ভাঙতে পারে তাকেই বলা হয় অ্যামাইলোলাইটিক উৎসেচক বা অ্যামাইলেজ। আজকে যাই হোক তোমরা বুঝতে পারলে, অনেক কার্বোহাইড্রেটের পরিপাক আলোচনা করলাম। এই কার্বোহাইড্রেট পরিপাক সম্পর্কিত আরও যদি তোমাদের কোনো ইনকোয়ারি, তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে লিখবে, সেখানে তোমাদেরকে উত্তর দেওয়া হবে বা আরও জানিয়ে দেওয়া হবে। এবং পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে যদি আলোচনা করতে ওরা অন্য কোনো টপিক যদি তোমরা চাও ক্লাসের জন্য, তাহলে সেটাও উল্লেখ করবে পরবর্তী ক্লাসে, তাহলে সেই টপিকস নিয়ে আলোচনা করবো।